ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্কটা এতদিন ধরে করে রেখে চালিয়ে আজকের দিন পর্যন্ত নয়, এই 5 তারিখ পর্যন্ত যেটা এসছে, এটা হচ্ছে তাদের ওই ডিফেন্স অ্যাটিচিউড, ডিফেন্স স্ট্র্যাটেজির সম্পর্ক। তাহলে কেন ডিফেন্স স্ট্র্যাটেজি? এটার মধ্যে এই যে কেন, এটা আমরা বুঝে নেব ওদের অ্যাকশন, আমাদের প্রতি আচরণ এবং এটার এফেক্ট দিয়ে। তো সেটা কি? ওরা আঘাত করেছে আমাদের প্রধান নেতাকে, শেখ মুজিবকে, এরপর আঘাত করেছে জেনারেল জিয়াউর রহমানকে, দুইজন প্রেসিডেন্ট ছিলেন। আজকে যদি এদের হত্যাকাণ্ডের এই বিষয়টায় গভীরে যাওয়া হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন এই এজেন্সিগুলো, গোয়েন্দা সংস্থাগুলোর খোঁজখবর রাখলেই অন্যরাও আমার মতো করে জেনে যাবে হত্যাকাণ্ডের অর্ডার এসছে ভারত থেকে। এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত একটা সরকার আছে এটা দেখানো। মূলত এখন যে কাজ, আমি মূল্যায়নে পরে যাব, এই কাজ ও দায়িত্ব, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আর এই কাজ আর দায়িত্বটা বুঝতে গেলে বুঝতে হবে এটা কিসের, কেন, বাংলাদেশের জন্য। কোন বাংলাদেশ? আজকে এই 5 তারিখ থেকে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। আমরা 71 সনে আমরা যখন যুদ্ধ করি, মুক্তিযুদ্ধ করি, আমরা এই স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি। কিন্তু এটা যুদ্ধ প্রক্রিয়ায় তখনকার সময়ের নানান লিমিটেশনে এটি ভারতের হস্তক্ষেপে এটি তাদের উপনিবেশ হওয়ার প্রক্রিয়া তখন থেকে চালু হয়ে যায়, আমাদের অনেকের অজান্তে আর কারো কারো ইচ্ছাকৃতভাবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে দীর্ঘ 53টি বছর আমাদের কাটে। আমাদের নাম বাংলাদেশ, আমাদের সরকার বাংলাদেশের সরকার, জাতিসংঘ, আমরা সব জায়গায় আমাদেরকে প্রতিবেশী দেশের বন্ধু দেশ এই নিয়ে বহু উপাখ্যান, কবিতাও আছে। কিন্তু এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বের নয়। 1, 2, এই পর্যন্ত এই প্রতিবেশী এই বাংলাদেশে যা যা করে এসছে, এটার যদি মূল্যায়ন হয় তাহলে সহজে বিষয়টি হচ্ছে আমাদের এখানে তারা একটা নব্য উপনিবেশ স্থাপন করেছে। নব্য কেন? অতীতে আমরা উপনিবেশিক শক্তিকে দেখেছি, তারা তাদের সামরিক পাশবিক শক্তি, বল প্রয়োগ সরাসরি দিয়ে হত্যা, জুলুম করে এটাকে সেভাবে দখলে রাখত, ভোগ করত। কিন্তু এখানে ব্যাপারটা তা নয়, পরিস্থিতি ভিন্ন ছিল। একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা জাতি রাষ্ট্র সৃষ্টি করেছে। 1, 2, এই জাতির একটা বৈশিষ্ট্য, এরা এক ভাষার এবং এক ধর্মের। যদি আসি, এই এক ধর্মের ধর্মাবলম্বীরাই হচ্ছে 90%, প্রায় কম বেশ আছে। আর ভাষার দিক থেকেও আমাদের পার্বত্য চট্টগ্রাম বা ময়মনসিংহের অল্প কিছু মানুষ ছাড়া বাদবাকিরা সবারই ভাষা বাংলা এবং সংস্কৃতি বাংলা। এই যে একতাবদ্ধতা আছে, আমার যে প্রতিপক্ষ যে এতটা দিন ধরে আমাদেরকে তাদের দেশের কূটনৈতিক সম্পর্ক নয়, বাণিজ্যিক নয়, এটাকে সরাসরি ওরা তো তাদের ডিফেন্স পলিসি অন্তর্ভুক্ত করেই তারা বাংলাদেশের সাথে তাদের রিস্তা এবং তৎপরতা চালিয়ে এসেছে। বোঝা দরকার, এটা তারা গোপন রেখেছে। কিন্তু যখন এটা করে এসছে, এফেক্ট দিয়ে বোঝা যায় যে তাদের সাথে আমাদের সম্পর্কটা কী। যখন থেকে তারা এখানে, তারা যখন বঙ্গবন্ধুর প্রথম যে সরকার তিনি আসলেন, নতুন সরকার 72-এ, তখন থেকেও তারা আমাদের সঙ্গে আছে। এই তারা যে কাজগুলো করে এসছে, এই সরকার যা করে এসছে, মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যে যাত্রা, এই সব কিছুতে তার প্রভাব আছে। ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্কটা এতদিন ধরে করে রেখে চালিয়ে আজকের দিন পর্যন্ত নয়, এই 5 তারিখ পর্যন্ত যেটা এসছে, এটা হচ্ছে তাদের ওই ডিফেন্স
এটি হচ্ছে ডিফেন্স স্ট্র্যাটেজির সম্পর্ক। তাহলে কেন ডিফেন্স স্ট্র্যাটেজি? এটার মধ্যে এই যে কেন, এটা আমরা বুঝে নেব ওদের অ্যাকশন, আমাদের প্রতি আচরণ এবং এটার এফেক্ট দিয়ে। তো সেটা কি? ওরা আঘাত করেছে আমাদের প্রধান নেতাকে, শেখ মুজিবকে। এরপর আঘাত করেছে জেনারেল জিয়াউর রহমানকে। দুইজন প্রেসিডেন্ট ছিলেন। আজকে যদি এদের হত্যাকাণ্ডের এই বিষয়টায় গভীরে যাওয়া হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন এই এজেন্সিগুলো, গোয়েন্দা সংস্থাগুলোর খোঁজখবর রাখলেই অন্যরাও আমার মতো করে জেনে যাবে হত্যাকাণ্ডের অর্ডার এসছে ভারত থেকে। দ্বিতীয়ত, আমার সীমান্তে যে পাহারা, এরা সীমান্তে অনুপ্রবেশ করেছিল, ওরা আমাদের সাথে যুদ্ধে পারে নাই। এর পরবর্তীতে ওরা যে আবার স্ট্র্যাটেজিটাকে অন্যভাবে নিয়ে তারা যেটা করেছে, আমরা কখনো বুঝতে পারছি না ওরা যুদ্ধ করছে, আমাদেরকে বুঝতে দিচ্ছেও না। আমাদের সেনাবাহিনী যে বুঝতো না তা নয়, কিন্তু এখানে যে রাজনীতি, যে সরকার, এরা হচ্ছে ওদের কোলাবোরেটর এবং এরাই দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেছে। আমরা যাতে এর প্রতিশোধে না যাই, আমরা যাতে বুঝতে না পারি, এই করে করে এই 53 বছরের মধ্যে মাঝে মধ্যে আর এই 16 বছর পুরোটো এই কাজগুলো হয়ে এসছে। আমি যখন বুঝেছি যে এটাকে প্রতিরোধ করতে হবে, বাংলাদেশের স্বাধীনতাটাকে পূর্ণতায় নিয়ে আসতে হবে, আমি দেখলাম সেনাবাহিনীর দিকে তাকালাম, উপরের স্তর কী অবস্থা হয়ে গেছে। আমার পিলখানার ঘটনার কথা মনে আছে, আমাদের সবার মনে আছে। আমাদের যেসব সেনা অফিসার, সোলজার, প্যাট্রিয়টস, ওদের যে রক্তক্ষরণ, এটা গোটা বিশ্ব দেখেছে। আমরা আমাদের ওই সেনা অফিসারদের বাঁচাতে পারিনি। ওই দিনে আক্রমণ সেনা অফিসারদের উপর নয়, আমার বাংলাদেশের অস্তিত্বের উপরে যুদ্ধ ছিল। আমি যখন এই প্রতিরোধে যাই, আমি যোদ্ধা মানুষ, মুক্তিযুদ্ধ আমাকে যা শিখিয়েছে, আমি এই ধারাবাহিকতায় আর ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে যে আমার স্টাডি, আমার এদিক থেকে আমি এগিয়ে আছি। আমেরিকায় এসেই এই সুযোগগুলো আমি পেয়েছি, স্টাডি প্রবল। আর পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দারদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাদের কাছ থেকে বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে আমি অনেক তথ্য ইনশাল্লাহ পেয়েছি। আমি অনেক সমৃদ্ধ। আমি ওখান থেকে যা শিখেছি, আমার টার্গেট ছিল ওটা শিখে বই লেখা নয়, ওই কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো নয়। ওটা আমি শিখেছি আমার রাষ্ট্র রক্ষার জন্যে, আমার বংশধরদের জন্য এই স্বাধীন পথ রচনা করে যাবার জন্যে। এটি আমার অঙ্গীকার, এটি আমার দায়িত্ব বটে। এই কারণে আমি যখন নিজেকে ভাবি যে এই যুদ্ধটা আমার করতে হবে, আমার কারো পরামর্শ নিয়ে নয়, আমার যে জ্ঞান এবং ভালোবাসা দেশের প্রতি, এটার উপর ভিত্তি করেই আমার এই যাত্রা। এতটি বছর ধরে আমি তখন, যেহেতু আমার পাশের রাষ্ট্রের যে শক্তি, তাদের আবার আন্তর্জাতিক যে সম্পর্ক, এগুলো যেহেতু আমি জানি, আমাকে ওর এই ছবল থেকে, ওর এই গ্রাস থেকে আমার রাষ্ট্রটাকে নিজেদেরকে রক্ষা করতে গেলে কী করতে হবে, তার চাইতে অনেক বড় শক্তি আমার দরকার। ভারত আমাদের পূর্বপুরুষের দেশ, এদিক থেকে আমারও তো দুর্বলতা আছে, ভালোবাসা আছে। কিন্তু যখন আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব, এর মধ্যে যে বিষয়টি আমরা দেখে এসেছি, ভারত যখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশ, সিকিম, পশ্চিমবঙ্গকে নিয়ে তাদের একটা বিশাল প্রদেশ বানাবে, তার নাম বাংলা প্রদেশ, আমার স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব থাকছে না। সেই বিষয়টি জেনে যারা ভারতপন্থী রাজনীতি করুক আর সাহিত্য লিখুক, ওদের সাথে আমার সম্পর্কের দরকার নেই, আমার ওই কোলাবোরেটরদের সাথে প্রীতির দরকার নেই। আমি যুদ্ধ আমার দেশের জন্যে। আর আজকে যে সন্তানরা, যাদের আমরা তৈরি করেছি, ওরা রাস্তায় নেমে
যখন ওই প্রতিপক্ষ যারা আমাদের শত্রু তাদের হয়ে যে কোলাবোরেটর রাজনীতিবিদরা, সাহিত্যিকরা, সাংবাদিকরা, প্রশাসনের এই দালালরা, এরা যে সময় এদের এই ছাত্রদের এই সন্তানদের গুলি করার সব পরিস্থিতি তৈরি করেছে, আর এটার যখন গুলি করার আদেশ আসছে, তখন আমাদের এই ছেলেমেয়েরা কোনোদিন সামরিক শিক্ষা নেয়নি। এমনকি পুলিশ বা ওই যে সামান্য যে প্রশিক্ষণ, এটাও তাদের নাই। ওদের একটা বোধ তাদেরকে জাগিয়েছে যে এ দেশ আমার, অধিকার আমার, বেঁচে থাকতে আমাকে, আর সবাই মিলে যদি জিততে হয় তাহলে একটা বিশাল লৌহ কঠিন একতা দরকার। আমাদের এই সন্তানরা তা বুঝে শুনে দাঁড়িয়ে গেছে, সারা পৃথিবীর জন্য উদাহরণ। এটি শেষের দিক, কিন্তু প্রথম আমি যখন এই কাজটি শুরু করি, আমার মিলিটারি স্ট্র্যাটেজিক বিষয়টাই প্রথম এনেছি। আমার ইন্টারন্যাশনাল রিলেশন দরকার, আমি এটাকে অগ্রাধিকার দিয়েছি। সেদিক থেকে পরাশক্তিকে আমার দরকার, কিন্তু দেখতে হবে তার ওখানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে কিনা। এই কারণে বছর পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর বারবার চেষ্টা করছি, হয়ে উঠছে না, হয়ে উঠছে না, হয়ে উঠছে না। এর পরবর্তীতে যখন ইন্দো প্যাসিফিকের বিষয়টা এসছে, এশিয়া প্যাসিফিকের বিষয়টা এসছে, এর মধ্যেই আমরা পড়ে যাই। আমরা আমেরিকান ইন্টারেস্ট দেখবই। আর আমি কে? আমি জানি আমার এই যুদ্ধের আমি কমান্ডার, আমি জানি। তাহলে আমি সেখানে আমার প্রধান মিত্র শক্তি, তার সাথে তার স্বার্থ আগে দেখতে হবে। আমেরিকাও যদি বাংলাদেশের জন্য করতে হয়, এটা বন্ধুত্ব নয়, এটা কোনো অংশে বন্ধুত্ব নয়। এটা হচ্ছে সেখানে আমেরিকার স্বার্থটা কি, তার ওখানে এই ইয়েতে ইন্দো প্যাসিফিক বা এশিয়া প্যাসিফিকের তার অবস্থান লাগবে। তো তার ওখানে বাধা কারা দিচ্ছে খুঁজে নিলাম। ইন্ডিয়া তার মিত্র, কিন্তু সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া। সে বাংলাদেশের এই তার যে পুতুল সরকার, তার যে ওদের যে কোলাবোরেটর, ওদেরকে দিয়ে বারে বারে বিরোধিতা করিয়েছে, অস্থিরতা তৈরি করেছে। এগুলো কেউ তো যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশে এই রাজনীতি হলো কেন, এটা সরাসরি ওরা যেখানে তাদের গাইড দেয়, আর এরাও মনে করে তাদেরকে দরকার, তাদের স্বার্থের মিলনটা ঘটেছে বিধে এতটা দিন ধরে একই কাজটা করেছে। সেই কারণে আমার সামরিক বাহিনী, আমার বিডিআর, আমার পুলিশ বাহিনী, আমার র্যাব, যারা সশস্ত্র, যারা প্রতিরোধ করতে পারে, যে দিক থেকে প্রতিরোধ আসতে পারে সম্ভাব্য, এই দিকগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করার সেভাবে তারা তা সফলভাবে করেছিল। সেই অবস্থাতে যেহেতু রাজনৈতিক দলগুলোকে আমরা পাই না, তারা আন্দোলন করে কথা বলে, ওরা তো আর বিপ্লবী না, ওরা তো আর যোদ্ধা না, তাদেরও একটা সীমা আছে, তারা অত্যুগতে গিয়ে থেমে যায়। এটার উপরে ভরসা করতে পারি না। সেই অবস্থাতে আমার এছাড়া কোনো চয়েস ছিল না। এখানে আমার যোগাযোগ হলো। এর পরবর্তীতে পাকিস্তান, চায়না, এই দুই প্রতিবেশীও আমার যে শত্রু প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক যা আছে এটাও আমি জানি। আমার তরফ থেকে আমার প্রতিনিধিরা সেভাবে ছড়িয়ে কাজকর্ম সেভাবে করেছে। এইসব অ্যানভয়রা প্রত্যেকে এক একটা বিশ্বমানের অ্যানভয়, সেভাবে আমি তাদের চুজ করেছি, পিক করেছি। যেই সরকার দায়িত্বশীল এবং দেশপ্রেমিক। আরেকটা দিক হচ্ছে যেই সরকার এই যে ডিফেন্সটা বুঝবে। বাংলাদেশের দরকার মূলত একটি ডিফেন্স স্পিরিটেড সরকার। আমার রাষ্ট্র রক্ষার স্পিরিট প্রাধান্য থাকবে, তারপর এবার রাজনীতির অন্যান্য বিবেচনা হবে। প্রথম আমার রাষ্ট্র রক্ষা। আমরা খুবই আনফর্চুনেট, মুক্তিযুদ্ধ করে রাষ্ট্র সৃষ্টি করেছি, কিন্তু রাষ্ট্র চালানোর প্রথম থেকে এই ব্যাপারটা অনুপস্থিত, মাঝখানে দুই একটা সময় ছাড়া। তাদের আবার যারা ডিফেন্সটা বুঝতেন, তাদের ওখানে আবার রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞানের সীমাবদ্ধতা ছিল। এসব মিলে আমাদের পূর্বপুরুষরা যে অবস্থায় হোক, এরা আমার পূর্বপুরুষ, ওদেরকে আমি সম্মানের চোখে দেখব। যতটুকু তাদের সফলতা আর যতটুকু তাদের সীমাবদ্ধতা, এটার মধ্যে দিয়ে আমরা আজকের বর্তমানে এসেছি। এখন আমি যেহেতু বুঝি, তাহলে আমারই দায়িত্ব এটা শুরু করা,
এটা কমান্ড করা, এটা নেতৃত্ব করা। আমারই দায়িত্ব অন্যদের জাগিয়ে তোলা। কিন্তু এটা রাজনৈতিক নয় যেহেতু, সে কারণে প্রচার করে আমি অন্যান্যদের দিয়ে গ্রুপ ওভাবে না করে আমি আমার নিজের কমান্ড টিম এবং এতে এই যে যেটার কথাটা বলেছি যে ডিফেন্স স্পিরিটের, কারণ যাদের সাথে কথা বলবো ওরা সব ডিফেন্সের সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করে, এরা ঘটায়, আবার যেখানে বানানোর দরকার এটা বানায়, ওরাই করে। সুতরাং যেহেতু আমি জানি, তারাও আমাকে জানে, আর আমার কাছে তাদের কাছে আমার সম্পর্কিত যে পরিচয়টা, ওরাই যেটা খুঁজে নিয়ে এসে পিক করেছে, ওইটা হচ্ছে আমার মিলিটারি ক্যারেক্টার, এবং এটাই আমার সম্বল। আমি মনে করি এরপরও আমার রাষ্ট্রে যারা আসবে, রাজনৈতিক থেকে আসবে, এই গণতান্ত্রিক পদ্ধতিটা আমরা ওখানে চালু দেখতে চাই, এগুলো সব থাকবে। কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে আমাদের যে ভূখণ্ডটা, যেখানে আমাদের প্রতিবেশীর যে ক্যারেক্টারটা আমরা দেখে এসেছি, এইটা ওখানে সেটা বিজেপি হোক আর কংগ্রেস হোক, জন্মকাল থেকে তারা প্রতিবেশীদের কাছে বা প্রতিবেশীদের প্রতি তাদের অ্যাটিটিউডটা কি, ওটাকে হিংসা করা, বিদ্বেষ করা এবং ওটাকে আন্ডারমাইন করা, ওটার উপর জুলুম করা, এগুলো তারা করে এসছে। আমি এতে খেপে যাচ্ছি না, এটা খেপবার বিষয় নয়, এটা একটা বাস্তবতা। এটা বুঝে আমাকে রিলেশন গড়ে তুলতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাজনীতি বোধ এবং রাজনীতির যে শিক্ষা, ওখানে কোনো ওই প্রাতিষ্ঠানিকতা এটা গড়ে তোলা হয় নাই প্রথম থেকে। রাজনৈতিক দলগুলো তাদের ওখানে তরুণ ছাত্র যুবক যারা এসছে তাদেরকে প্রলুব্ধ করেছে সম্পদ এবং প্রতিপক্ষের প্রতি জুলুম করার। এই ব্যাপারগুলো আমাদের রাজনীতির একটা কালচার। এই কালচারটা আমাদের জন্য ক্ষতিকর, এটা পরিবর্তন করতে হবে। আমাদের দরকার গোটা জাতির মধ্যে একতার। আমরা যখন 71-এর আগে 52 থেকে আস্তে আস্তে একটা সময় এই ছাত্রেরা যখন জয় বাংলা স্লোগান দিল, কেন ছাত্রেরা এই স্লোগানটা দিল? কারণ ওরা সরাসরি সক্রিয় ছিল। কোনো রাজনীতিবিদের মুখ দিয়ে তো আসেনি এই স্লোগান, রাজনৈতিক দলের মুখ দিয়ে তো আসেনি। আফতাব যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রনেতা আফতাব আহমেদ, ও এই ছাত্রলীগের মিটিংয়ে মধুর ক্যান্টিনে যখন এই ছাত্রলীগের এই সমাবেশী নেতাদের, তখন তো সবগুলি খুব শিক্ষিত, কারণ শিক্ষাটা তখন এই ছাত্র নেতাদের মধ্যে প্রাধান্য ছিল। গুন্ডামি করা, মাস্তানি করা, কোনো দলের লেজুর হওয়া, এই কালচার তখন ছিল না। ও যখন এই স্লোগানটা তুললো কয়েকবার, কয়েকজনে স্লোগান দিল একসাথে, এরপরে আরেকটু দিল, এই করতে করতে একসময় ওই ছাত্রলীগের এই অংশটি, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এটা আসবার আগে এই অংশটি জয় বাংলাকে তখন আত্মস্থ করে ধারণ করে নেয় যে আমরা বাংলায় যারা কথা বলি, বাংলা আমাদের যাদের সংস্কৃতি, আমরা এক এবং অভিন্ন, আমাদেরকে লড়তে হবে আমাদের ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যৎটাকে স্বাধীন অস্তিত্বের জন্য, তাহলে আমরা একটি স্বাধীন দেশ চাই। সেদিকে যাওয়ার জন্য সিরাজুল আলম খানের নেতৃত্বে, এরপরে আব্দুর রাজ্জাক, কাজী আরেফ, এরা তাদের নাম নিতে এরা এত সম্মানীয় আমাদের এই পূর্বপুরুষরা তখন এগুলো তৈরি করেছে। তবে এর মধ্যে যেহেতু ইন্ডিয়ান প্রভাবটা, এটাকে এমন অবস্থায় ছিল, এরা অনেক সময় বুঝতে পারছে কিনা সন্দেহ, পরবর্তীতে আরও অনেকে বুঝতে পারেনি। সেটা হচ্ছে বাংলাদেশে 90% যে মানুষ, এরা একটা ধর্মবিশ্বাসী। এই ধর্মটা হচ্ছে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার। কিন্তু এটাকে তখন প্রতিপক্ষ হিসাবে তুলে ধরার একটা কনস্পিরেসি এটার মধ্যে চলে গেল। যুদ্ধ ইটসেলফ এ কনস্পিরেসি, কাজে এটার উপর রেগে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই করতে করতে তারা ওখানে এই যে 16 বছর আমরা পুরো দেখলাম, এই জাতিকে বিভক্ত করার রাজনীতি, বিভক্ত করার এই সামরিক নীতি, এই ব্যাপারগুলো ওখানে চলে এসছে।